চিত্তরঞ্জন বাবু এর আগেই পদত্যাগ করে খানিকটা সম্মান বাঁচিয়েছেন। এখন এরা আর বাদবাকি যারা আছেন তাদের নিজেদের সম্মান বোধ যদি থেকে থাকে তারা সত্য কথা বলবেন। তো আখতলা বাড়ি কেন? আপনি বললাম তো যে তদন্ত ঠিকমতো যদি এগোয়, সমস্ত লিস্ট উৎপত্তি হতো লিপস অ্যান্ড বাউন্ডস এবং 35B হরিশ্চরের ডিস্ট্রিক্ট, না 30B আমরা অত্যন্ত দুষ্টু, অত্যন্ত অমানবিক। কিন্তু ওরা যে মানবিকতার সংজ্ঞাটা বলুন। সিবিআই যে চার্জশিট দিয়েছেন তাতে কিছু কিছু শাখার কথা তারা উল্লেখ করেছেন, আর প্রশাখা আরো বেরোবে আস্তে আস্তে। এই যে বিচার প্রক্রিয়া শুরু হলে, যখন সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হবে, তখন আরো নির্মম সত্য প্রকাশিত হবে। কি বলবো, অবোধ শিশু, তিনি কিছুই জানেন না, কিন্তু মুখ্যমন্ত্রী। 183 তো একটা উদাহরণ। এইরকম বিভিন্ন নেতা মন্ত্রীদের পরামর্শে চাকরি হয়েছে। আসলে এটা ছিল তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল সরকারের একটা পরিকল্পিত সিদ্ধান্ত। যেই সিদ্ধান্তটা তারা কার্যকর করার জন্য তাদের শাখা প্রশাখাকে ব্যবহার করেছেন। এখন মামলা হওয়াতে, সত্য সামনে আসাতে, তদন্ত হওয়াতে সিবিআই যে চার্জশিট দিয়েছেন তাতে কিছু কিছু শাখার কথা তারা উল্লেখ করেছেন, আর প্রশাখা আরও বেরোবে আস্তে আস্তে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই যে বিচার প্রক্রিয়া শুরু হলে, যখন সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হবে, তখন আরও নির্মম সত্য প্রকাশিত হবে। কেন, প্রত্যেকেই তখন নিজেকে বাঁচাবার চেষ্টা করবে তারা কেন করেছেন। এবং সবাই তো প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ পুষ্ট হয়ে দিদি পিসি এদের সন্তুষ্ট করার চেষ্টা করে অপকর্মগুলো করেছেন। নিজেদের শিক্ষাগত যোগ্যতা, মান, নৈতিকতা এসব বিসর্জন দিয়েছেন। আজকে তারা সামাজিকভাবে কলঙ্কিত হচ্ছেন। এখনও তাদের কাছে একটু সুযোগ আছে বাঁচবার, যদি তারা এই ট্রায়ালের সময় সত্য কথাটা বলেন। চিত্তরঞ্জন বাবু এর আগেই পদত্যাগ করে খানিকটা সম্মান বাঁচিয়েছেন। এখন এরা আর বাদবাকি যারা আছেন তাদের নিজেদের সম্মান বোধ যদি থেকে থাকে তারা সত্য কথা বলবেন। সামগ্রিক পরিকল্পনাটা যখন মন্ত্রিসভা হয়েছে, মন্ত্রী যখন এর সঙ্গে যুক্ত, তারা তো সকলকেই চাপ দেবে। কিন্তু আমার কথা হচ্ছে, তারা চাপ স্বীকার করলেন কেন? তাদের তো নিজস্ব একটা শিক্ষাগত নৈতিকতা, নীতিবোধ, সততা, সামান্যতম তারা শিক্ষা জগতের লোক। তাদের তো বলা উচিত ছিল আমরা করতে পারবো না। কি হতো, তা চাকরি যে তত সহজ? তাই ওই কারণে চাকরি গেলে তো আমি ছিলাম বা আমরা ছিলাম, মানে সেটা কথা না। কথা হচ্ছে এরাও সচেতনভাবেই পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার যে যাত্রা, সেই যাত্রায় তো প্রত্যেকেই পা মিলিয়েছেন। এখন সেই তারা চেয়েছেন যে সর্বনাশটা পূর্ণাঙ্গ রূপ পাক, তাই তারা করেছেন। আজকে অনেকে বলছেন চাপের কাছে মাথা নত একজন করেননি, অন্তত পক্ষে তিনি তো পদত্যাগ করেছিলেন। অন্য যারা আছেন তারা সেটাকে মেনে নিয়েছেন, তাদের কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন। বলছি না, এরা কেউ, তৃণমূল দলের একজন কেউ বলতে পারবেন যে তিনি মমতার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস রাখেন? ইতিপূর্বে আপনারা দেখেছেন, সকালে একজন মন্ত্রী কোনো বিবৃতি দিলে পরে বিকেলে যখন মমতা উল্টো কথা বলেছেন, তিনি সন্ধ্যেবেলায় এসে বলেছেন না মমতাই ঠিক। যাদের মেরুদণ্ডটা এত তো নড়বড়ে, একটু ঝড় উঠলে পরে তারাস করে বেঁকে যায়, তারা কি করে সিদ্ধান্ত নেবেন? চন্দ্রনাথ বাবু, তিনি তার নেত্রীর একজন সুযোগ্য অনুগামী হিসেবে নেত্রীর নির্দেশ পালন করেছেন। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলের ফরেন্সিক রিপোর্ট যদি এসে যায় কিংবা এসে গিয়ে থাকে, সেখান থেকে আরও সত্য প্রকাশিত হবে। কালীঘাট তাই ছিল, নীতিবোধ থাকলে এখনই নড়ে যাওয়া উচিত। নীতি নৈতিকতা বোধ তো নেই। মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, টাকা খরচা করছেন, উৎসবের নাম করছেন, তার তো সামান্যতম নৈতিক বোধ নেই। না, তিনি তো বিষয় কিছু জানেন না। তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে আমি বিষয় কিছু জানি না, আমি বিষয় কিছু বলতে পারবো না। কি বলবো, অবোধ শিশু, তিনি কিছুই জানেন না, কিন্তু মুখ্যমন্ত্রী। এবং সরকারি প্রশাসনের যে রীতিনীতি পদ্ধতি আছে, তো মুখ্যমন্ত্রীর গোচর ছাড়া কিছু হতে পারে নাকি? বলছি চন্দ্রনাথ, তিনি তো একা মানুষ, তিনি বলেন, তা কিসের সংসার? তাকে মা বাবাকে দেখার প্রয়োজন নেই, ভাই বোনদের দেখার প্রয়োজন নেই, নিজস্ব সন্তান নিতে, তার সব পরিবার তো একা তিনি।
এবং তার মতো অত বড় একজন কলমচি, অত বড় একজন শিল্পী, সে তো তুলি বললেই নাকি কয়েক কোটি টাকা পান। এই ছবি কেনে কারা? সুদীপ্ত সেন আর কিনছে না কেন? আমি তো বুঝতে পারছি না। যেই মুহূর্তে সারদার তদন্ত সিবিআই শুরু করলেন, তারপর থেকে ছবি তো কেউ কিনছে না। এই যে এই অভয়াকাণ্ডে দেখবেন শিল্পীরা, আমি দেখে রাস্তাঘাটে ছবি আঁকছেন, ওকে একবার দেখলাম না রাস্তাঘাটে, এত বড় শিল্পী। বলছি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে ভাতার কথা ছিল, সেই ভাতার ইয়েটা স্থগিতাদেশ করলেন অমৃতা সিনহা, কি বলবেন? স্থগিতাদেশ আগেই করেছেন, আর সময়সীমাটা একটু তার কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে তার হলফনামা দাখিল করা হয়নি। সরকার হলফনামা দিয়ে তার নিজস্ব স্কিম, তথাকথিত মানবিক স্কিম, তার সমর্থনে কিছু বলতে পারছেন না। আমি বলছি না আদালতটা তো গুন্ডামির জায়গা নয়, আদালতটা তো চেঁচিয়ে মেচিয়ে ভয় পাইয়ে দেওয়ার জায়গা নয়, আদালতের যুক্তিতর্কের জায়গা। সেখানে ওরা এই বিষয়ে কুণাল ঘোষ বলছে যে এই রাম বাম আইনজীবী যারা রয়েছে, স্পেসিফিক্যালি বাম আইনজীবী যারা রয়েছে, তারা মানবিক, মুখ্যমন্ত্রী এই যে হেল্প করতে চাইছে, যতদিন আইনি জটিলতা থাকবে আপনারা এগুলো সব নষ্ট করে দিচ্ছেন, সব বন্ধ করে দিচ্ছেন। কেন করছেন? কেন? কুণাল বাবু তো অত্যন্ত মানবিক, উনি তাদের সমস্ত ধর্ষক যারা জেলে বসে আছেন তাদের ছেড়ে দিন, ধর্ষকের পরিবারকে কে দেখবে, এটা করে দিন না স্কিম, সেটা তো দরকার। মানবিকতার সংজ্ঞাটাকে এরা পাল্টে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী তো মানবিক, ভাতা দেওয়ার চেষ্টা করছে, আপনারা মামলা করছেন। ভাতা দিচ্ছেন, এই লক্ষ লক্ষ বেকার বসে আছে, ভাতা দিচ্ছেন না কেন? শুধু যাদের চাকরি দুর্নীতির জন্য বাতিল হলো তাদের প্রতি মানবিক। মানবিকতার সংজ্ঞাটা বলবেন কুণাল বাবু, কিংবা তৃণমূল দলের কোনো যোগ্য শিক্ষিত পণ্ডিত মানুষ মানবিকতার সংজ্ঞাটা বোঝাবেন তোমাকে? আমি অত্যন্ত অমানবিক। আপনারা দুষ্টু আইনজীবী, আপনারা চাকরি খেয়ে নেন। অত্যন্ত দুষ্টু, অত্যন্ত অমানবিক, কিন্তু ওরা যে মানবিকতার সংজ্ঞাটা বলুন। মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী তো সবসময় পাগলের মতো কথা বলেন, ওর কথা আমি গুরুত্ব দিই না। দাদা, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বলছে আপনারা অসত্য কথা বলছেন। তো উনি প্রমাণ করেছেন। মন্ত্রী তো আমি ছিলাম না, টাকা তো আমার কাছে আসেনি, আমার বাড়ির তলায় টাকা পাওয়া যায়নি, আমি তো কাউকে সুপারিশ করিনি, সিবিআই তো এমন কিছু পাইনি যে সুপারিশ করেছি আমি। এমন কোনো চিরকুট, যে চিরকুট দেখিয়ে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী মঞ্চে নাচানাচি করেন, চিরকুট, সেই চিরকুট আমি চেয়েছিলাম তো, একটা চিরকুট দিন, রসগোল্লা খাওয়াবো। আমি কতদিনের রসগোল্লা আমার ফ্রিজে রেখে দেবো, রাখতে পারছি না।